হাড় হিম করা সেই দৃশ্যটা দেখে আমার মাথা ঘুরতে থাকে, গা গুলিয়ে আসে। এই গ্রামের শেষ প্রান্তে আমবাগানের ভেতরে যে জমিদার বাড়িটা রয়েছে নিকুঞ্জকুটি নামে, সেখানকার কোনো খবর জানেন? আমাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দিলি, তাই তো? দেবাশিস, এই দেবাশিস, দরজা বন্ধ করলি কেন রে? খুলে দে, আমরা বাইরে যাব। কলকাতার তাপমাত্রার পারদ আজ প্রায় 42 ছুঁই ছুঁই। সদ্য ময়নাগুড়ি, লাটাগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন অংশের মনোরম পরিবেশ উপভোগ করে আসার পরে মনে হচ্ছিল যদুগৃহে প্রবেশ করেছি। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের তাপপ্রবাহ উত্তরোত্তর বৃদ্ধি হয়েই চলেছে। তার জন্য অবশ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরাই দায়ী। যেরকম আমাদের ফ্ল্যাট সহ অসংখ্য আবাসন শহরের চারিপাশে লতা পাতার মতো গজিয়ে উঠেছে, বলতে গেলে গ্লোবাল ওয়ার্মিংয়ের দৌড়ে আমাদের দেশ এখন প্রথম সারির দিকেই রয়েছে। অফিস থেকে এবারে মোট 10 দিনের ছুটি নিয়েছিলাম। ডুয়ার্সে যাওয়া আসা নিয়ে পুরো ট্যুরে মোট 6 দিন সময় লাগে। গতকাল সকালে বাড়ি ফেরার পরে বিকেলে আবার আমাদের একমাত্র ছেলে আয়ান তার মায়ের সাথে মামার বাড়িতে বেড়াতে চলে গেছে। আয়ানের এখনো গরমের ছুটি চলছে, স্কুল খুলতে এখনো বেশ দেরি আছে। আমার স্ত্রীর নাম পারমিতা। আয়ানকে সে তার মামার বাড়িতে রেখে এসে গতকাল রাত্রেই এখানে ফিরে এসেছে। পারমিতাও একটি প্রাইভেট স্কুলের টিচার, তাই ওরও এখন ছুটি চলছে। আমি আর পারমিতা আমরা দুজনে কলেজ লাইফের বন্ধু ছিলাম। কলেজে পড়াকালীন আমরা কয়েকজন বন্ধু মিলে একটা গ্রুপ তৈরি করি, তারপর নিজেরা দল বেঁধে নানান জায়গায় ঘুরতে যেতাম। কোনো অজানা পাহাড়ি গ্রাম, সমুদ্র তট, জঙ্গল কিংবা জনমানবহীন কোনো অচেনা প্রত্যন্ত অঞ্চল খুঁজে বার করা ছিল আমাদের নেশা। আমাদের গ্রুপে আমি আর পারমিতাই সবচেয়ে বেশি হুজুকে ছিলাম। সিংহভাগ বেড়াতে যাওয়ার প্ল্যান আমরা দুজনে মিলেই করতাম। সেই থেকে পারমিতা আর আমার বন্ধুত্ব আরও গভীর হয়। সেখান থেকে প্রেম আর পরবর্তীতে বিবাহ বন্ধনে পরিণতি। কলেজ শেষ হওয়ার পর এবং বিয়ের আগে পর্যন্ত মাঝে কয়েকটা বছর আমরা দুজনে জীবনটাকে দারুণ উপভোগ করেছি। প্রতি মাসেই 2-3 দিনের জন্য আমরা দুজনে বাইক নিয়ে বেরিয়ে পড়তাম। কলকাতা এবং তার সংলগ্ন জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গ সহ উড়িষ্যা এবং বিহার, তারপরে উত্তরাখণ্ড এবং বিভিন্ন অংশে আমরা অনেক ট্রেকও করেছি। আমাদের একটা বড় সুবিধা ছিল, পারমিতা নিজেও খুব ভালো বাইক চালাতে জানে, তাই লম্বা সফরে আমাদের কোনো অসুবিধাই হতো না। আমার জন্ম এবং বেড়ে ওঠা বাঁকুড়া জেলার একটি গ্রামে। তার প্রকৃতির সৌন্দর্যের টানেই আমার সফরনামা শুরু হয়। কিন্তু পারমিতার পছন্দ ছিল কিঞ্চিত একটু আলাদা। প্রাকৃতিক লাবণ্য থেকে পুরনো এবং পরিত্যক্ত ইমারতের শ্রী তাকে বেশি আকর্ষিত করে। যেমন প্রাচীন কোনো জমিদার বাড়ি, পোড়া মন্দির, ঘাসমহল সহ বিভিন্ন রকমের অট্টালিকার অন্দরমহলের পরিবেশ অনুভব করাই ছিল তার একরকম নেশা। তার জন্য একাধিকবার অল্প স্বল্প বিপদের সম্মুখীনও যে হতে হয়নি তা নয়। সেই থেকে পারমিতার পুরনো বাড়িতে থাকার নেশা প্রায় পুরোটাই কেটে গেছে। তারপর আমাদের জীবনে আয়ান আসার পরে আমরা 3 জন আর মাঝে মাঝে আমার মাকে সঙ্গে নিয়ে বিভিন্ন চলতি ট্যুরিস্ট স্পটে বছরে 3-4 বার ঘুরতে যাওয়া হয়। বলেছিলাম আরো 2 দিন থাকি চলো, কিছুতেই শুনলে না। এবার এই গরমে পচে মরো। পারমিতা বাপের বাড়ি থেকে ফেরার পর থেকেই খিটখিট করেই চলেছে।
আয়ানের পাশাপাশি আমার মাও এখন বাড়িতে নেই। আজ সকালে ছোট মাসি এসে মাকে নিয়ে গেছে। সপ্তাহখানেক মা এখন ওখানেই থাকবে। এখন ঘরে কেবল আমরা দুজনেই রয়েছি। এবারে ট্যুরে নিজেদের গাড়ি নিয়ে গেলেও সাথে একটা ড্রাইভার নিয়ে গিয়েছিলাম। অবশ্য আমি চাইলে লাটাগুড়িতে আরও 2 দিন থাকতে পারতাম, কিন্তু কিছুদিনের মধ্যে অফিসের নতুন প্রজেক্ট শুরু হবে। তার খানিকটা কাজ এগিয়ে রাখার তাগিদেই তাড়াতাড়ি ফিরে এলাম। যদিও এসে বিশেষ কোনো লাভ হয়নি। এই পচা গরমে কিছুই আর করতে ইচ্ছে করে না। তার উপরে নতুন করে যোগ হয়েছে লোডশেডিংয়ের যন্ত্রণা। আজও সন্ধে হতে না হতেই কারেন্টটা চলে গেল। অগত্যা দুজনে মিলে ছাদে গেলাম। দেখলাম সেখানে আমাদের অ্যাপার্টমেন্টের প্রায় অর্ধেক লোক আগে থেকেই এসে হাজির হয়েছে। সকলের সাথে 2-4 কথা বলার পরে আমি ছাদের একটা কোণে গিয়ে সিগারেট ধরিয়ে স্মার্টফোন খুলে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে আমার প্রোফাইলটা খুলে দেখতে লাগলাম। ঘরের ভেতরে গরম লাগলেও ছাদে এখন বেশ ঠান্ডা। জ্বলন্ত সিগারেটটা বাম হাতে রেখে ডান হাতে ধরা স্মার্টফোনের স্ক্রিনটাকে স্ক্রল করতে লাগলাম। একটা পুরনো সাদা কালো ছবি দেখে আঙুলটা থমকে গেল। আমার ছোটবেলার বন্ধু চয়ন একটা ছবি আপলোড করেছে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। ছবিটার মধ্যে আমি আর চয়ন ছাড়াও রয়েছে আমাদের আরেক বাল্যবন্ধু দেবাশিস। আমার বেশ মনে আছে এই ছবিটা। এক আম বাগানের মধ্যে রিল ক্যামেরায় তোলা ছবি। ছবিটা দেখার সাথেই স্মৃতির ক্যানভাসে একের পর এক পুরনো চিত্র ভেসে উঠল। আমি শুভঙ্কর মুখোপাধ্যায়। চয়ন দে এবং দেবাশিস ঘোষ আমার 2 বন্ধু। আমরা 3 জন অন্তরঙ্গ বন্ধু ছিলাম। আমাদের সকলের জন্ম ও পৈতৃক ভিটে ছিল বাঁকুড়া জেলার জয়কৃষ্ণপুরে অবস্থিত মাকুর গ্রামে, যেখানে স্থানীয় এক স্কুল নোয়াপাড়া বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে ক্লাস 1 থেকে আমরা একসাথে পড়েছি। আমি আর চয়ন নিম্নবিত্ত পরিবারে জন্মালেও দেবাশিস ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মাকুর গ্রামের একমাত্র জমিদার গঙ্গাধর ঘোষের প্রপৌত্র এবং একমাত্র বংশধর ছিল এই দেবাশিস। ওদের বাড়ির নাম ছিল নিকুঞ্জ কুঠি, যেটিকে গঙ্গাধর ঘোষই তৈরি করান। বাড়িটির অবস্থান ছিল মাকুর গ্রামের একদম শেষ প্রান্তে। নিকুঞ্জ কুঠি নামাঙ্কিত ইমারতের চতুর্দিক ঘিরে ছিল সুবিশাল এক আম বাগান। কম করে হলেও প্রায় 2 বিঘা জায়গা জুড়ে জঙ্গলের ন্যায় বিস্তৃত ছিল বাগানটি। আমবাগানের পুরোটার মালিকানা ঘোষেদেরই ছিল। বাগানের ভেতর দিয়ে একটা বেশ চওড়া কাঁচা রাস্তা ধরে প্রায় মিনিট 10 হাঁটার পরেই দৃশ্যমান হতো নিকুঞ্জ কুঠি। ইমারতের সামনে রাস্তার কাছে কিছু অংশ নুড়ি পাথর দেওয়া ছিল। নিকুঞ্জ কুঠির অন্দরমহলের সাজসজ্জা ঠিক আর 5টা জমিদার বাড়ির মতোই ছিল। দেবাশিসদের পূর্বপুরুষ ওই গ্রামের সত্যি জমিদার ছিল কিনা সেটা আমাদের জানা ছিল না, তবে ওদের ওই বাড়িটা নিয়ে অনেক কথা লোকমুখে শোনা যেত। বহু বছর আগে একবার নিকুঞ্জ কুঠিতে বড় ডাকাতি হয়। গঙ্গাধর ঘোষ ওই ডাকাতদের হাতেই নাকি প্রাণ হারান। যদিও এইসব ঘটনার সত্যতা নিয়ে সংশয় থাকলেও গ্রামের লোকজন কিন্তু বছরের পর বছর ঘোষেদের জমিদার বলেই জেনে এসেছে। নিকুঞ্জ কুঠির অন্তর্মহলে ছিল
কাঠের তৈরি সব দামি আসবাব। দেওয়ালে নানা রকম নকশা কাটা বড় বড় ফ্রেমে বাঁধানো ছিল বিভিন্ন মনীষী এবং পূর্বপুরুষদের ছবি। সিংহাসনের আদলে বানানো একাধিক সোফা সেট এবং তার মাঝে ছিল একটা গোল কাঠের টেবিল। টেবিলের ঠিক মধ্যখানে বসানো থাকতো হাতে বানানো একটা বাংলা ক্যালেন্ডার, যেটা অনেকটা আজকের দিনের টেবিল ক্যালেন্ডারের মতো দেখতে। ওই ক্যালেন্ডারে বিশেষ দিনগুলো যেমন অমাবস্যা, পূর্ণিমা, দুর্গা, কালী সহ সকল পুজো পার্বণের ছবি এবং সাথে কোনো মহাপুরুষের জন্মদিনে তার ছবিও তারিখের ঘরে হাতে আঁকা থাকত। প্রতি বছর পয়লা বৈশাখের দিনে বিষ্ণুপুর থেকে একজন শিল্পী এসে এই ক্যালেন্ডারটি বানিয়ে দিয়ে যেতেন। এই বাড়ির কোনো না কোনো সদস্য প্রতিদিনের তারিখে লাল কালি দিয়ে গোল করে রেখে দিতেন, যাতে বোঝা যায় যে সেদিন আসলে কত তারিখ। আমবাগান ছাড়াও নিকুঞ্জকুঠির পাশে ছিল একটা বড় পুকুর এবং তার পশ্চিম পাড়ে অবস্থিত ছিল মা ভৈরবীর মন্দির। মায়ের মূর্তিখানা অনেকটা বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত পটলা ভৈরবী মন্দিরের মায়ের আদলে তৈরি। ভৈরবী মায়ের এরকম ভয়ঙ্কর রূপ আমি আগে কখনো দেখিনি। মন্দিরের পূজারী হিসেবে আমার ঠাকুরদা শ্রীযুক্ত কালীনাথ মুখোপাধ্যায় নিযুক্ত ছিলেন। আমাদের পূর্বপুরুষের মধ্যে অনেকেই গ্রামে গ্রামে পুজো আচ্চা করে যজমানি করে আয় করতেন। পরবর্তী সময়ে আমার বাবা বংশের প্রথম চাকরি পেয়ে কলকাতায় একাই চলে আসেন। তখন আমাদের আর্থিক অবস্থা ছিল ততই বছর। বাবা যা মাইনে পেতেন তাতে ঘর ভাড়া দিয়ে কলকাতা শহরে 3 জন থাকাটা অসম্ভব ব্যাপার ছিল। তাই আমি আর মা বাঁকুড়াতেই থেকে গিয়েছিলাম। আমার ঠাকুমা অনেক আগেই মারা গিয়েছিলেন। ঠাকুরদা নিকুঞ্জ কুঠির ভৈরবী মায়ের মন্দিরের পুরোহিত হবার সৌজন্যে এবং দেবাশিস আমাদের স্কুলের সহপাঠী হবার দৌলতে নিকুঞ্জ কুঠির পাশাপাশি ওই আমবাগানেও আমাদের অবাধ যাতায়াত হয়েছিল। বাগানটি অনেক বড় হলেও সেখানে 2 জন লাঠিয়াল থাকত। তারা পুরো বাগান ঘুরে ঘুরে পাহারা দিত। তার ফলে বাইরে থেকে যে কেউ সহজে ঢুকে আম চুরি করে নিয়ে যেতে পারে এরম সম্ভাবনা ছিল না। নিকুঞ্জকুঠিতে কেউ প্রবেশই করতে পারত না। মন্দির লাগোয়া পুকুর পাড়ে বাঁধানো ঘাটে বসে আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাম। দেবাশিসের মা ধেনুবালা দেবী খুব বড় মনের মানুষ ছিলেন। তিনি আমাকে আর চয়নকে তার ছেলের মতোই ভালোবাসতেন। নিজের হাতে রান্না করে খাওয়াতেন। বাগানের আম সহ অন্যান্য রান্না করা খাবারও আমাদের বাড়ি অবধি পাঠিয়ে দিতেন। প্রতি অমাবস্যায় ভৈরবী মায়ের মন্দিরে পুজোর পরে আমাদের বাড়ি সহ গ্রামের অসংখ্য মানুষকে বসিয়ে ভোগ প্রসাদ সব খাওয়াতেন। ধেনুবালা দেবী মায়ের মতন নিকুঞ্জকুঠির সব কিছু আগলে রাখলেও দেবাশিসের বাবা আর্যদেব ঘোষ ছিলেন একজন দুশ্চরিত্র, অসৎ এবং লম্পট গোছের মানুষ। ঘোষ বংশের পূর্বপুরুষদের সকল খারাপ গুণ আর্যদেব ঘোষ পেয়েছিলেন। মদের নেশার সাথে জুয়া খেলা, বাইজি বাড়িতে নিয়মিত যাতায়াত, সাথে লোক ঠকানোর সব রকম কারবার, এই সবে পুরোপুরি নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। তার সাথে অপরাধ জগতের লোকজনের ওঠা বসার মাসুল হিসেবে পুলিশ বারংবার আর্যদেবকে গ্রেপ্তার করে। ধেনুবালা দেবী প্রতিবার থানা থেকে ছাড়িয়ে আনলেও আর্যদেব ঘোষ কোনোভাবে শোধরাননি। নিজের শখ আহ্লাদ মেটাতে গিয়ে বাজারে প্রচুর ধার দেনাও করে ফেলেন। এরপরে একদিন নিজের বাড়িতে অন্দরমহলের সিন্দুক থেকে নাকি টাকা পয়সা ও গয়না চুরি করে চম্পট দেন। তারপর থেকে তার আর কোনো খোঁজই পাওয়া যায়নি। দেবাশিসের বাবা যখন নিখোঁজ হন
তখন আমরা সকলেই খুব ছোট। দেবাশিসের ওর বাবাকে বিশেষ মনে ছিল না, তবে ওর বাবার ব্যাপারে যাবতীয় কথা বেশিরভাগই গ্রামবাসীদের লোকমুখে রটে বেড়াত। সেটা কতটা সত্যি বা মিথ্যে তা জানার উপায় কোনো ছিল না। পরবর্তীকালে আমরা আরেকটু বড় হতে জানলাম দেবাশিসের বাবা নাকি অন্যত্র সংসার পেতেছেন। আমাদের পাড়া প্রতিবেশীদের মুখ থেকে অনেক কিছু শুনলেও আমরা কখনো দেবাশিস বা ধেনুবালা দেবী কাউকেই সেসব বুঝতে দিতাম না। ওর বাবার ব্যাপার নিয়ে কখনোই কোনো আলোচনা করতাম না। আর্যদেব ঘোষ দেবাশিসদের আর্থিক দিক থেকে অনেক ক্ষতি করলেও ধেনুবালা দেবী ধীরে ধীরে সবকিছু সামলে নিয়েছিলেন। নিজেদের চাষের জমি থেকে উৎপাদিত ফসল, বাগানের আম বিক্রি করে এবং অন্যান্য ছোটোখাটো পারিবারিক ব্যবসা থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি নিকুঞ্জ কুঠির রক্ষণাবেক্ষণ এবং দেবাশিসের পড়াশোনা, ভৈরবী মায়ের পুজো সহ সমস্ত কর্মচারীর মাইনে থেকে শুরু করে আমাদের ঠাকুরদার যজমানি পর্যন্ত সব কিছু সময়ের মধ্যে মিটিয়ে দিতেন। ভৈরবী মায়ের আশীর্বাদ যে সর্বদাই ওনার মাথার উপরে ছিল সেটা বলাই বাহুল্য। প্রতিদিন মন্দিরের পুজোর সমস্ত কাজ এবং জোগাড় যন্ত্র তিনি একাই নিজে হাতে করতেন। ভৈরবী মায়ের মন্দিরে মূর্তি ছাড়াও আরেকটি বিশেষ জিনিস ছিল, যেটার রূপ এবং গুণ সকলের দৃষ্টি এবং শ্রবণ দুটোই আকর্ষিত করত। সেটা হলো শঙ্খ নিনাদ, একটা বিশেষ ধরনের শাঁখ যেটি আকারে বেশ বড় এবং শঙ্খটির চারিদিকে একটা সোনার পাত দিয়ে মোড়া, এবং সেই পাতের গায়ে সংস্কৃত ভাষায় খোদাই করে লেখা ছিল শঙ্খ নিনাদ এই শব্দটি। শঙ্খের শুভ্রতা এবং সোনার ঔজ্জ্বল্যতা সৌন্দর্যের এক অনন্য মাত্রা যোগ করেছিল। শঙ্খ নিনাদের আরেকটি বিশেষত্ব হল শঙ্খ থেকে নির্গত ধ্বনি, যার তীব্রতা এবং কম্পন বাগান ছাড়িয়ে আকাশ বাতাস ভেদ করে গ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত। ধেনুবালা দেবী প্রতিদিন সকালে পুজোর এবং সন্ধ্যার আরতির সময় নিয়ম করে ওই শঙ্খটি বাজাতেন। সময়ের স্রোত নিজের মতনই বইতে থাকে। আমরা 3 বন্ধু ধীরে ধীরে বড় হতে থাকি। একসাথে বসে পড়াশোনা করতাম, তারপরে একসাথে স্কুলে যাওয়া, স্কুল থেকে ফেরার পরে নিকুঞ্জ কুঠিরের অন্দরমহলে, কখনো বা ছাদে, কখনো বা আমবাগানের ভেতরে আমাদের একসাথে খেলাধুলো করে সময় দিব্যি কেটে যেত। বৈশাখ থেকে শ্রাবণ মাস অবধি বাগানে হওয়া আম্রপালি আমের স্বাদ ও আঘ্রাণে আমরা 3 বন্ধু জমিয়ে অনুভব করতে পারতাম। সহস্র রঙিন মুহূর্তের সাক্ষী হতাম প্রতিক্ষণে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। যেটা নিকুঞ্জ কুঠিরের সাথে আমাদের সকলের জীবন একেবারে ওলট পালট করে দিয়েছিল। সেদিন ছিল অমাবস্যা তিথি। সন্ধেবেলা অন্ধকার নামার পরেই ভৈরবী মায়ের পুজো শুরুর ঠিক আগে নিকুঞ্জ কুঠিতে ডাকাত পড়ে। ভাগ্যক্রমে সেদিন নাকি ধেনুবালা দেবী নিকুঞ্জ কুঠিতে ছিলেন না। ভৈরবী মায়ের পুজোর প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনার জন্য তিনি বাড়ির 2 পরিচারিকার সাথে বাজারে গিয়েছিলেন। আর সেই একই সময় দেবাশিস আমাদের বাড়িতে এসেছিল আমাকে আর চয়নকে পুজোয় ডেকে নিয়ে যাওয়ার জন্য। ওদিকে তখন নিকুঞ্জ কুঠিতে ডাকাতের দল বাগানের লাঠিয়াল, মালি, দারোয়ান সহ কর্মচারীকে আঘাত করে ঘায়েল করে ফেলেছে।
একদল ডাকাত নিকুঞ্জ কুঠিরের অন্দরমহলে ঢুকেই লুটপাট চালায়। আরেক দল ভৈরবী মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য উদ্যত হয়। মায়ের গয়নার সাথে শঙ্খ নিনাদ চুরি করার উদ্দেশ্যে। কিন্তু আমার ঠাকুরদা কালীনাথ মুখোপাধ্যায় মন্দিরের দ্বার বন্ধ করে সেটা আগলে দাঁড়িয়ে থাকেন। তারপর চিৎকার করে গ্রামের লোকজনদের ডাকতে থাকেন, কিন্তু ওই আমবাগান ভেদ করে ওনার গলার আওয়াজ গ্রামবাসীদের কাছে পৌঁছতে পারেনি। শেষে একটা কিশোর বয়সী ছেলে সেই ডাক শুনতে পেয়ে ছুটে গিয়ে সদর থেকে লোকজন জড়ো করে নিকুঞ্জ কুঠিরের দিকে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছিল। ডাকাতের সাথে প্রবল লড়াই করে আহত ও রক্তাক্ত অবস্থাতেও ঠাকুরদা তখনও কোনো রকমে মন্দিরের দ্বার আগলে রাখেন। তারা শত চেষ্টা করেও মন্দিরের ভেতরে ঢুকতে পারেনি। শেষে গ্রামের লোকজনের পায়ের শব্দ পেয়ে ডাকাতের দল পিছু হাঁটতে বাধ্য হয়। কিন্তু যাবার আগে ওদের দলের সর্দার কালীনাথের বুকের ওপরে একটা ধারালো ছোরা দিয়ে সজোরে আঘাত করে। দ্বারের সামনে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তারপরে গ্রামের লোকজন মন্দিরের সামনে জড়ো হতেই ডাকাতের দল নিকুঞ্জ কুঠিতে ঢুকে পড়ে। ওরা ভেতরে ঢোকার পরেই সদর দরজা বন্ধ করে দিল। বাড়ির পিছনের দরজা দিয়ে বাগানের অপর প্রান্ত দিয়ে চম্পট দেয়। আমি, দেবাশিস আর অয়ন সন্ধ্যে 7টার পরে ভৈরবী মায়ের মন্দিরে যাওয়ার আগেই দেখি যে শয়ে শয়ে গ্রামের লোক আমবাগানে ঢুকছে। ব্যাপারটা দেখে আমাদের বিশেষ সুবিধার মনে হলো না। বাগানের মধ্যে টর্চ আর হ্যারিকেনের আলো চারিদিকে জোনাকির মতো নড়াচড়া করছে। মনের মধ্যে তীব্র উত্তেজনা আর হৃদস্পন্দন নিয়ে আমরা তিনজনে প্রায় ছুটে গিয়ে নিকুঞ্জ কুঠিরের সামনে দেখি অসংখ্য মানুষের ভিড়ে আগে থেকেই জায়গাটা গিজগিজ করছে। ভিড়ের মধ্যে থেকে ধেনুবালা দেবীর কান্নার আওয়াজ শুনতে পেলাম, যে আওয়াজের মধ্যে কষ্ট আর শোকের ছাপ একদম স্পষ্ট। ভিড় ঠেলে আমরা এগিয়ে গিয়ে দেখি নিকুঞ্জ কুটিরের সামনে সিঁড়িতে দুজন দারোয়ান আহত আর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অন্দরমহলের ভেতরে যত দূর দেখা সম্ভব লক্ষ্য করলাম যে সেখানেও 2-3 জন মেঝেতে আহত হয়ে পড়ে রয়েছে। চারিদিকে আসবাবপত্র সহ সব কিছু লণ্ডভণ্ড হয়ে আছে। ডাকাতের দল যে কী পরিমাণে ভেতরে দাপাদাপি করে বেরিয়েছে সেটা স্পষ্ট বোঝা গেল। এরপরে সবথেকে মর্মান্তিক দৃশ্যের মুখোমুখি হয়েছিলাম আমরা। ভৈরবী মায়ের মন্দিরের দিকে এগিয়ে যেতে দেখি মন্দিরের দ্বারের সামনে চাতালে বসে থাকা অবস্থায় ধেনুবালা দেবীর সামনেই চিত হয়ে পড়ে রয়েছে আমার ঠাকুরদা কালীনাথ মুখোপাধ্যায়। তার রক্তাক্ত নিথর দেহ মন্দিরের চাতালের শ্বেতপাথরে মেঝে রক্তে লাল হয়ে গেছে। ঠাকুরদার বুকের অংশটা কেটে 2 ফালা হয়ে গেছে। হাড় হিম করা সেই দৃশ্যটা দেখে আমার মাথা ঘুরতে থাকে, গা গুলিয়ে আসে। কিছুক্ষণ পরে আমার মা মন্দিরে আসেন। তিনি ঠাকুরদাকে ওই অবস্থায় দেখা মাত্রই মূর্ছা যান। তারপরে জীবনের কঠিনতম মুহূর্তের সম্মুখীন হয়েছিলাম আমরা। সেদিন রাতেই বাবা খবর পেয়ে কলকাতা থেকে ছুটে আসেন। আমার মাকে গ্রাম্য স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আমি আর চয়ন মায়ের সাথেই ছিলাম। বাবা সেখান থেকে সদর থানায় চলে গিয়েছিলেন। পরের দিন পোস্টমর্টমের পরে প্রায় বিকেলের দিকে ঠাকুরদার দেহ আমাদের হস্তান্তর করা হয়। ওদিকে তখন মা অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন। তারপরে সেই রাতেই ঠাকুরদার দেহ গ্রামের শ্মশানেই দাহ করা হয়। বাবা ঠিক করেছিলেন
তিনি আমাদের আর গ্রামে রাখবেন না। এদিকে আমার স্কুলের পড়াশোনাও শেষ, তাই আমাকে কলকাতার কলেজে ভর্তি করিয়ে পড়াশোনা করাবেন বলে ঠিক করলেন। অপঘাতে মৃত্যু, তাই ঠাকুরদার 3 দিনের মাথায় শ্রাদ্ধের কাজ মেটার পরেই বাবা আর এক মুহূর্ত দেরি না করে আমাদেরকে কলকাতার ভাড়া করা বাড়িতে নিয়ে চলে এলেন। তাছাড়া আমি আর আমার মা গ্রামের বাড়িতে ঠাকুরদার সাথেই থাকতাম। বাবা মাসে 2 বার কলকাতা থেকে গ্রামে আসতেন, কিন্তু এবারে তিনি আর কোনো ঝুঁকি নিতে চাইলেন না। আমি একবার শেষবারের মতন নিকুঞ্জ কুঠিতে যেতে চেয়েছিলাম, কিন্তু বাবা কিছুতেই আমাকে আর যেতে দিলেন না। তিনি পরিষ্কার বলেই দিলেন, ওই অভিশপ্ত বাড়িতে আর ওই বংশের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। গ্রাম থেকে চলে আসার সময় ধেনুবালা দেবী নিজে আমাদের বাড়ি এসে দেখা করেছিলেন। তিনি জানালেন, ডাকাতদের ধরার জন্য পুলিশ চারিদিকে ঘুরছে। এই ডাকাত দলের পিছনে যে আছে সে সন্দেহভাজন ব্যক্তি আর কেউ নয়, তিনি দেবাশিসের বাবা আর্যদেব ঘোষ। পুলিশ তাকেও হন্যে হয়ে খুঁজছে। ধেনুবালা দেবী বারংবার আমার বাবাকে অনুরোধ করলেন যাতে আমরা গ্রাম ছেড়ে না যাই, কিন্তু বাবা কোনো কথাই শুনতে রাজি নয়। তারপরে তিনি কিছু টাকা আমার বাবাকে দিতে চাইলেন। ওনাদের বাড়িতে অত ক্ষতি হবার পরেও ধেনুবালা দেবীর মনের উদারতা একটুও কমেনি। কিন্তু বাবা কোনো বাড়তি টাকা নিলেন না, শুধু ঠাকুরদার যজমানি বাবদ প্রাপ্ত টাকাটুকু নিলেন। দেবাশিস ওর মায়ের সাথে আমাদের বাড়িতে এসেছিল। চয়নও সকাল থেকেই রয়েছে। এরপর আমরা 3 বন্ধু একে অপরকে জড়িয়ে যে কতক্ষণ কেঁদেছিলাম, সেই সময়ের কোনো হিসেব নেই। আপনজনের থেকে বিচ্ছেদ যে মানুষকে কতটা কষ্ট দেয়, সেটা সেদিন প্রথম অনুভব করেছিলাম। মাকুর গ্রাম থেকে চলে আসার পরে আর সেখানে আমার যাওয়া হয়নি কখনো। বলতে গেলে বাবা আর কোনো রকম সম্পর্ক রাখতে দেননি। কলকাতায় আসার পরে দেবাশিসের সাথে আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি। মাঝে 1-2 বার ফোন করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাও কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। তার উপরে দেবাশিস ল্যান্ড ফোন বা মোবাইল কোনোটাই পরবর্তীতে ব্যবহার করতো কি না সেটা জানা আমার পক্ষে আর সম্ভব হয়নি। চয়নের থেকে টুকটাক খবর পেলেও আমরা ওখান থেকে চলে আসার মাস 6 মধ্যেই চয়নরাও কলকাতায় চলে আসে। চয়নের বাবা কলকাতায় ছোটোখাটো একটা ব্যবসা শুরু করেন। চয়নরাও কলকাতায় আসার পরে মাকুর গ্রামের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। তারপরে আমি কলেজ জীবন থেকে আজ পর্যন্ত নিজের চাকরি, পরিবার, সংসার এবং বেড়াতে যাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমরা কলকাতায় আসার কিছুদিন পরে বাবা একবার মাকুর গ্রামে গিয়েছিলেন। সেখানকার আমাদের সমস্ত জমি, বাড়ি, পুকুর বিক্রি করে দিয়ে বরাবরের মতন সমস্ত রকম স্মৃতি মুছে দিয়ে চলে আসেন কলকাতায়। তারপরে কোনোদিনও সেই গ্রামের নাম তিনি কখনো মুখে আনেননি। কিন্তু আজও আমার দেবাশিস আর ওর মা ধেনুবালা দেবী আর ভৈরবী মায়ের মন্দির, ওই আম্রপল্লীর বাগান আর সাথে নিকুঞ্জ কুঠিরের কথা খুব মনে পড়ে। কি গো, কি ভাবছো? কারেন্ট চলে এসেছে, নিচে যাবে না? ভাবনার ঘোর কেটে গেল পারমিতার ডাকে। আশেপাশে তাকিয়ে দেখলাম আবাসনের ফ্ল্যাটগুলোতে লাইট জ্বলছে। অতীতের ভাবনায় এতটাই বিভোর হয়েছিলাম যে কখন কারেন্ট চলে এসেছে খেয়ালই করিনি। তুমি নিচে যাও, খাবার সময় তো হয়ে গেছে। রেডি করতে থাকো, আমি একটা ফোন করে আসছি। আচ্ছা,
বেশি দেরি করো না, আমি ততক্ষণে এসি চালিয়ে দিচ্ছি। পারমিতা নিচে চলে যাওয়ার পরেই চয়নকে আমি একটা ফোন করলাম। 3-4টে রিং হওয়ার পরেই চয়ন ফোনটা ধরেই বলল, কিরে, ছবিটা দেখলি? হ্যাঁ, তোকে ওই জন্যই ফোন করলাম। তুই আমাদের ওই পুরনো ফটোটা কোথায় পেলি? সেটা তো সেই ছোটবেলায় একবার দেবাশিস একজন ফটোগ্রাফারকে শহর থেকে ভাড়া করে এনে তুলিয়েছিল, যতদূর আমার মনে পড়ে, যদি না ভুল করে থাকি। তুই এত বছর পরে এটা পেলি কোথায়? আরে কি হয়েছে শোন, 4-5 দিন আগে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো, আর আমি তো ফোনটা ধরি একদম আকাশ থেকে পড়লাম। দেবাশিস ফোন করছে, তাও আবার এত বছর পরে। ও বললো তোকেই নাকি আগে ফোন করেছিল, কিন্তু লাইনটা পায়নি, তাই আমাকে ফোন করেছে। তোকে অনেক করে একবার গ্রামে যেতে বলেছে, বুঝলি। আর আমি ভাবছি তুই নর্থ বেঙ্গল থেকে ফিরিসনি, তাই তোকে খবরটা জানানো হয়নি। দেবাশিসের সাথে কিছুক্ষণ কথা বলার পরেই ও আমাকে এই ছবিটা পাঠালো। আমাকে অনেক করে গ্রামে যেতে বললো, কিন্তু আমার যা কাজের চাপ, আর তার উপরেই গরম। তুই পারলে বৌদিকে নিয়ে একবার ঘুরে আয় না, তোরা তো এমনি এদিক ওদিক ঘুরতে যাস। তাছাড়া যতদূর জানি বৌদিও আমাদের গ্রাম দেখেনি। আর তার সাথে আম্রপালির বাগান, ভৈরব মায়ের মন্দির আর নিকুঞ্জকুটি এসব দেখেই নিয়ে আয়। দেখি, সবে তো ফিরলাম। ডুয়ার্সে ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না, তাই হয়তো দেবাশিস যোগাযোগ করতে পারেনি। ওর মায়ের কথা কিছু জানালো? ওই বা ওখানে কি করছে আজকাল? ঠিক জানি না রে, মায়ের কথা জিজ্ঞেস করতেই যেন কথাটা এড়িয়ে গেল কিরকম। যাই হোক, তুই বৌদি আর বাবুকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসিস। এখন রাখছি রে। ফোন রাখার পরে মিনিট দুয়েকের মধ্যে চয়ন দেবাশিসের নাম্বারটা পাঠিয়ে দিল। ছাদ থেকে নিচে নামতে নামতে সিঁড়িতে চয়নের দেওয়া নাম্বারে একটা ফোন করে দেখলাম সেটা আউট অফ রিচেবল বলছে। খেতে বসে ডাইনিং টেবিলে পারমিতাকে বাঁকুড়ার কথাগুলো বলতেই সে তেলে বেগুনে জ্বলে উঠল। কলকাতার এই গরমে তোমার হচ্ছে না, আবার তুমি বাঁকুড়ায় গিয়ে পুড়ে মরতে চাও? জানো ওখানে এখন 45 ডিগ্রির ওপরে তাপমাত্রা। এইটুকু বলেই আমাকে আরও অনেক কথা শুনিয়ে দিল। তারপরে আমি আমাদের গ্রামের সব কথা এবং সেখানকার মনোরম পরিবেশের কথা তাকে বললাম। আম্রপালির বাগান, ভৈরবী মায়ের মন্দির এবং শেষে নিকুঞ্জ কুঠির কথাটা বলতেই পারমিতা পুরো 180 ডিগ্রি ঘুরে কয়েক সেকেন্ডের মধ্যেই তার মত বদলে বলল, মাকুর গ্রামে যেতে সে রাজি আছে। ওর চোখ জোড়া দেখে আমি বুঝলাম নিকুঞ্জ কুঠি সম্বন্ধে জানার পর থেকেই ওর সেই পুরনো ইমারতের প্রতি ঘুরে দেখার যে নেশাটা, সেইটা জেগে উঠেছে। যদিও সেই ঘটনার পর থেকে আর আগের মতো অধিক উৎসাহ দেখায় না। পারমিতাকে যদিও আমার গ্রামের কথা আগেও বলেছিলাম, বাবা চলে যাওয়ার পরে গ্রামে যাওয়ার কোনো রকম বাধাও ছিল না, কিন্তু কখনো গ্রামে যাওয়ার কথাটা সেইভাবে আর মাথায় আসেনি। বিশেষ করে ঠাকুরদার খুনের ঘটনার জন্য মাও কোনোদিন যেতে চাননি। রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘরে গিয়ে পরের দিন সকালেই বাঁকুড়া যাওয়ার জন্য দুজনে মনস্থির করে ফেললাম। ঠিক করলাম দিনের দিনই ফিরে আসব, কারণ আমাদের ওখানে জমি বাড়ি যা ছিল সবই বিক্রি হয়ে গেছে। অথবা ওখান থেকে আরেকবার বিষ্ণুপুর চলে যাব, সেখানে রাত্রে কোনো একটা হোটেলে থেকে পরের দিন সেখানে ঘোরার পরে কলকাতায় ফিরে আসব। আসলে মাকুর গ্রামে যাওয়ার পেছনের মূল উদ্দেশ্য হল দেবাশিসের সাথে একবার দেখা করা। জানি না ওর মা ধেনুবালা দেবী আজও জীবিত আছেন কিনা। তাছাড়া ওই আমবাগান, ভৈরবী মায়ের মন্দির আর নিকুঞ্জ কুঠি আরেকটি বার দেখতে বড় স্বাদ হচ্ছিল। সাথে ছোটবেলার স্মৃতি রোমন্থনের বাসনাও জেগে ওঠে মনের মধ্যে। ভাবনা মতোই রাত্রে এই টুকটাক জিনিসপত্র গুছিয়ে নিয়ে দুটো ছোট হ্যান্ডব্যাগে ঢুকিয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন ভোর 6টার মধ্যে আমাদের পাজেরো গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লাম। নিচে গ্যারাজ থেকে গাড়িটা বের করে
বিল্ডিংয়ে কেয়ারটেকার ভদ্রলোককে আমাদের ফ্ল্যাটের একটা ডুপ্লিকেট চাবি আর কিছু টাকা দিয়ে গেলাম। কারণ মা যদি কোনো কারণে ফিরে আসেন তাহলে ফ্ল্যাটে তো ঢুকতেই পারবেন না। মাকে ফোনে শুধু আমাদের যাওয়ার কথাটাই জানালাম, কোথায় যাচ্ছি সেটা আর বললাম না। জানি না বাঁকুড়ার কথা শোনার পরে মায়ের কীরকম প্রতিক্রিয়া হবে। তারপর আয়ানকেও কিছু বলা হয়নি, কারণ সে যদি আমাদের ঘুরতে যাওয়ার কথাটা একবার জানতে পারে তাহলে সেও মাথা খারাপ করে দেবে যাওয়ার জন্য। কলকাতা থেকে বাঁকুড়া যেতে প্রায় 4.5 ঘন্টা সময় লাগে। এবারে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি। শ্যামবাজার, পাঁচমাথার মোড়, নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পেরিয়ে সোজা বিটি রোড, তারপরে ব্যারাকপুর রোড ধরে গাড়ি এগোতে থাকে। হাই রোডে এসেই প্রথম NH-12, তারপরে NH-19 ধরে গাড়ি চালাতে থাকি। এর মাঝে হাই রোডের পাশে একটা ধাবা থেকে সকালের জল খাবার সেরে আমরা রওনা দিলাম। প্রচণ্ড গরমে গাড়ি নিয়ে যেতে বেশ বেগ পেতে হচ্ছিল। গরমে গাড়ির এসি ঠান্ডাও যেন গায়ে লাগছে না, চারিদিকে যেন লু বইছে। দীর্ঘ 4 ঘন্টার বেশি সময় গাড়ি চালিয়ে অবশেষে বাঁকুড়া পৌঁছলাম। এখানে দেখলাম আরও ভয়ানক গরম পড়েছে। গোবিন্দপুর অঞ্চল বাঁকুড়া সদর থেকে আরও প্রায় 5 কিলোমিটার ভেতরে। সেখানে যেতে যেতে প্রায় দুপুর হয়ে গেল। জয়কৃষ্ণপুরের একদম শেষ প্রান্তে অবস্থিত হলো মাকুর গ্রাম। আরও মিনিট 15 ড্রাইভ করার পরে অবশেষে আমাদের গ্রামে এসে পৌঁছালাম। দেখলাম গ্রামের রাস্তাটা আগের থেকে অনেক ভালো হয়েছে, বেশ চওড়া, সাথে সিমেন্ট দিয়ে বাঁধানো। এদিকে আমাদের সাংঘাতিক খিদে পেয়েছে। অনেক খোঁজার পরে গ্রামের বাজারে কাছাকাছি একটা ভাতের হোটেলের সামনে গাড়িটা দাঁড় করালাম। এর আগে অনেকবার গ্রামের নানান প্রান্তে বাইকে ঘোরার সময় যে কোনো জায়গায় খাওয়ার অভ্যেসটা আমাদের হয়ে গেছে। শহরের লোক আর আমাদের গাড়িটা দেখে হোটেলের ভেতর থেকে একজন মাঝবয়সী ভদ্রলোক বেরিয়ে এসে বেশ খাতির করে আমাদের ভেতরে ডেকে নিয়ে গিয়ে বসালেন। হোটেলটি বেশ পুরনো। পিছনের দিকে একটা টেবিলে একজন বয়স্ক ভদ্রলোক বসে রয়েছেন, আর বাকি দুটো টেবিলে 2 জন করে খাবার খাচ্ছেন বসে। তাদেরকে দেখে মনে হলো স্থানীয় বাজারে সবজি বিক্রেতা, হয়তো বেচা কেনার পরে দুপুরে খাবার খেতে বসেছেন। মাছ ভাত অর্ডার নেওয়ার পরে হোটেলের সেই ভদ্রলোক আমাদের সাথে বসে গল্প জুড়ে দিলেন। আমরা কলকাতা থেকে আসছি শুনে তিনিও বলতে শুরু করলেন কলকাতায় তার নাকি কিছু আত্মীয়র বাড়ি রয়েছে, তারা কোথায় থাকে, কি করেন, সে সবের বর্ণনা নিজে থেকেই দিতে শুরু করলেন। ভদ্রলোকের কথাবার্তা শুনে মনে হলো ইনি একটু অতিরিক্ত রং চড়িয়ে কথা বলতে ভালোবাসেন। খাবার আসার পরে খেতে খেতে আমার কি যেন মনে হলো ভদ্রলোককে একটা প্রশ্ন করে বসলাম। এই গ্রামের শেষ প্রান্তে আমবাগানের ভেতরে যে জমিদার বাড়িটা রয়েছে নিকুঞ্জকুঠি নামে, সেখানকার কোনো খবর জানেন? প্রশ্নটা শোনা মাত্রই হোটেলে ভদ্রলোক যেন হাঁ হয়ে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে ঘুরিয়ে আমাকেই জিজ্ঞেস করলেন, তা আপনারা কি করে জানলেন ওই বাড়ির কথা? প্রশ্নটা শুনে আমি এড়িয়ে গেলাম, কারণ আমি এই ভদ্রলোককে বলিনি যে আমার ছোটবেলাটা এই গ্রামেই কেটেছে। কারণ সেটা জানলে ওনার স্বভাব মতন উনি আমায় প্রশ্ন করে করে মাথাটা খারাপ করে দেবেন। তাছাড়া আমি চাই না আমার ঠাকুরদার প্রসঙ্গ আবার উঠুক এবং সেই ঘটনা নিয়ে কোনো রকম আলোচনা হোক। এরপরে উত্তরে শুধু বললাম, ওই একটা বন্ধুর থেকে শোনা ওই বাড়িটার ব্যাপারে। তারপরে শুনেছি নাকি ওই বাড়ির সাথে একটা মন্দিরও রয়েছে, তাই ভাবছিলাম একবার দেখে যাব কিনা। কথাটা শুনেই যেন আঁতকে উঠলেন সেই ভদ্রলোক। তিনি বললেন, সে কি, আপনারা এত কিছু কি করে জানলেন? সে তো এখানে একটা পুরো বাড়ি,
ভূতেদের আড্ডাখানা বুঝলেন না। সেই আম বাগান তো আর বাগান নেই, এখন ঘন জঙ্গলে পরিণত হয়েছে। সেখানে সন্ধ্যাবেলা তো দূরে থাক, দিনের বেলাতেও লোকে কেউ যাওয়া আসা করে না। জঙ্গলের ভিতর একটা পোড়া মন্দির আছে শুনেছি, সেখান থেকে প্রতিদিন দুবার করে নাকি শাঁখের আওয়াজ শোনা যায়। ওই বাড়িতে সবাই অপঘাতে মরেছে বুঝলেন। শুনেছি একাধিকবার ডাকাতও পড়েছিল, কে বা কারা যেন খুন হয়েছিল। আর তাছাড়া আপনারা ওই ভূতের বাড়িতে যাবার প্ল্যান করছেন নাকি? খবরদার ভুলেও যাবেন না। শহরের লোকেদের একরকম একটা নেশা থাকে জানি, ভুতুরে বাড়িতে গিয়ে ছবি টবি তোলার, ভিডিও নানের, ওই কি রিলস বলে না, সেগুলো বানানোর। তবে যদি ওই করতে গিয়ে বিপদে পড়েন, তখন কেউ কিন্তু আপনাদের বাঁচাতে আসবে না, এইটুকু বলতে পারি। ভদ্রলোকের কথা শুনে আমার হাত থেকে মাছের টুকরোটা বিস্ময়ে পাতে পড়ে গেল। অপঘাতে মৃত্যুর কথাগুলো শুনে মনের মধ্যে যেন একটা চূড়া ভয়ের উদ্রেক হলো। তাহলে কি দেবাশিসের মা? আর এদিকে খেয়াল করলাম লোকটার কথা শুনে পারমিতা বেশ উৎসাহ পেয়েছে। তবে ভদ্রলোকের কথা পুরোপুরি ঠিক বিশ্বাস করতে পারলাম না। উনি একটি অতিরিক্ত রং চড়িয়ে কথা বলেন। হয়তো কানাঘুষো কিছু শুনেছেন এবং সেটাকে বাড়িয়ে চাড়িয়ে বলছেন। যদি সেরকমই হয় তাহলে দেবাশিস এখনো থাকছে কি বাড়িতে? আর তাছাড়া ওই বাগানটা অনেক কাল আগে থেকেই ঘন জঙ্গলের মতো বিস্তৃত, তাই এই ধরনের গুজব ওঠা খুব স্বাভাবিক ব্যাপার। ভদ্রলোকের প্রশ্নের উত্তরে আমি এটা সেটা বলে কাটিয়ে দিয়ে খাওয়া শেষ করে ওনার বিলটা মিটিয়ে হোটেল থেকে বেরিয়ে এলাম। এরপরে গাড়িটা নিয়ে আমরা একেবারে মাকুড় গ্রামের ভেতরে প্রবেশ করলাম। দেখলাম রাস্তার পাশে থাকা পুকুর পাড়গুলো খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে, তাই আমাদের গাড়িটা বড় হলেও সেটা নিয়ে চলতে বেশি সমস্যা হলো না। গাড়ি চালাতে চালাতে লক্ষ্য করলাম গ্রামের বাচ্চা ছেলেমেয়েরা, বয়স্ক মানুষসহ অন্যান্য লোকজন আমাদের গাড়িটার দিকে বেশ অবাক হয়ে তাকিয়ে আছে। আরও কিছুটা যাওয়ার পরে আইনা বলে একটা জায়গা আছে। একটা বড় দিঘিকে কেন্দ্র করে ছোট ছোট অসংখ্য বাড়ি, আর তার সৌন্দর্য এখনও মুগ্ধ করে। পারমিতা গাড়ি থেকে নেমে মোবাইলের ছবি তুলতে শুরু করে দিল। আমরা একসাথে অনেকগুলো সেলফি তুললাম। জায়গাটায় আরেকটু বেশি সময় থাকতে চাইছিলাম, কিন্তু পারমিতা সেই নিকুঞ্জ কুঠি যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। অগত্যা ওখান থেকে বেরিয়ে প্রথমে আমাদের পৈতৃক ভিটের উদ্দেশ্যে রওনা হলাম। যদিও এখন বাড়ির মালিকানা অন্য লোকের, কিন্তু ওখানে গিয়ে দেখলাম বাবা যাকে বাড়ি বিক্রি করেছিল তিনিও অন্য আরেকজনকে বিক্রি করে চলে গেছেন। যিনি বাড়িটা কিনেছেন তিনি এই গ্রামে নতুন, তাই তিনি আমার বাবাকে বেশ স্বাভাবিক কারণেই চেনেন না। আমি ভেবেছিলাম নিজে পরিচয় দিয়ে কিছুক্ষণ বাড়ি ভেতরে সময় কাটাবো, কিন্তু এনাকে আর কিছু বলতে সায় দিল না মন। খেয়াল করলাম তিনি বাড়িটার আমূল পরিবর্তন করে দিয়েছেন। বাড়ি এখন 1 তলা থেকে 3 তলা হয়েছে। স্মৃতিতে রয়ে যাওয়া আমাদের পুরনো বাড়িটার কোনো চিহ্ন মাত্র নেই। অগত্যা পারমিতাকে বাইরে থেকে দেখিয়ে বললাম আমাদের আগের বাড়িটা কিরকম ছিল না ছিল সব কিছু। আরও একটা জিনিস দেখলাম, আশেপাশের বাড়িগুলো যেগুলো 1 তলা ছিল সব 2 তলা হয়েছে, আর 2 তলাগুলো 3 তলা হয়ে গেছে। মনে মনে ভাবলাম শহরে কংক্রিটের হাওয়া শেষে গ্রামে এসেও লাগলো। তাহলে ছোটবেলায় এখানে কাটানো সেই গ্রাম্য পরিবেশটা আর নেই। পারমিতা এবারে বিরক্ত হয়ে পড়ল। সে সামনে নিকুঞ্জ কুঠিতে নিয়ে যাওয়ার জন্য বায়না করেই চলেছে। এদিকে দুপুর 3টে বেজে গেছে, তাই আমিও আর দেরি না করে গাড়িটা স্টার্ট দিয়ে আমাদের শেষ গন্তব্য নিকুঞ্জ কুঠির দিকে রওনা দিলাম।
মিনিট 10 যাওয়ার পরেই পাকা রাস্তাটা শেষ হয়ে গিয়ে ঝোপঝাড়ে ভরা কাঁচা রাস্তা শুরু হয়ে গেল। আমাদের বাড়ির আশেপাশটা বেশ উন্নত হলেও এদিকে গ্রামের শেষ প্রান্তে সেরকম কিছু পরিবর্তন হয়নি। হাতে গোনা কয়েকটা মাটির বাড়ি রয়েছে, আর বাগান সংলগ্ন গাছপালার পরিমাণ বহু গুণ বেড়ে গেছে। গাড়িটা আরেকটু এগোতেই আমাদের সেই আম বাগানে ঢুকে পড়লাম। কিন্তু নিচে বাগানের মাটিতে যা বড় বড় ঘাস রয়েছে, তাতে নিকুঞ্জ কুঠিতে যাওয়ার রাস্তাটা একেবারে হারিয়ে গেল। গাড়িটা আর কিছুটা এগিয়ে নিয়ে গেলেও বাগানের বেশি ভেতরে ঢুকতে পারলাম না। যেভাবে চারিদিকে আগাছা ভর্তি হয়েছে, তাতে গাড়ি ঘুরিয়ে নিয়ে ফিরতে সমস্যা হবে। গাড়ি থামিয়ে নেমে খেয়াল করলাম এই দুপুরের কড়া রোদেও আমবাগানের ভেতরে বেশ অন্ধকার। পারমিতাকে বললাম, তাড়াতাড়ি নাও, দেবাশিস সাথে দেখা করে মন্দির আর বাড়ি ঘুরেই বিকেলের আগেই ফিরতে হবে, না হলে আবার বিপদে পড়ে যেতে পারি। বাগানের যে অবস্থা দেখলাম, তাতে যদি এখানে ছোটবেলায় যাওয়া আসার অভ্যাস না থাকতো, তাহলে এই জঙ্গলের ভেতর দিয়ে নিকুঞ্জ কুঠি অবধি চীনে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। জানি না কেন এখন বারবার সেই হোটেলের লোকটার কথা মনে পড়ছিল। এদিকে দেবাশিসের সেই নাম্বারটাও কাল থেকে চেষ্টা করে যাচ্ছি, সেটাও কোনোভাবেই লাগছে না। মনের মধ্যে অনেক দোলাচল নিয়ে পারমিতাকে সঙ্গে করে আস্তে আস্তে এগোতে লাগলাম। আপনারা নিকুঞ্জপুর যাবেন তা? পিছন থেকে প্রশ্নটা আসতেই আমার বুকটা ধড়াস করে উঠল। দেখলাম পারমিতাও বেশ ঘাবড়ে গেছে। ঘুরে গিয়ে দেখি একজন অশীতিপর বৃদ্ধ, মাথার ভেতরে সাদা কোকড়ানো চুল, গায়ে নামাবলি জড়ানো। আরেকটু তিনি কাছে আসতেই, ভালো করে দেখতেই আমি ওনাকে চিনতে পারলাম। উনি দুপুরে সেই ভাতের হোটেলের পেছনের দিকে বসেছিলেন। আমাদের চোখ মুখের অবস্থা দেখে বললেন, ঘাবড়াবেন না, আমি দুপুরে হোটেলে আপনাদের কথাবার্তা শুনেছি। আমি নিকুঞ্জপুরের ভৈরব মায়ের মন্দিরের কুলো পুরোহিত উমানাথ মুখোপাধ্যায়। তোমার দাদু ও কালীনাথ মুখোপাধ্যায় আমার বাল্য বন্ধু ছিলেন। ওনার সাথে আমিও বিভিন্ন জায়গায় গিয়ে যজমানি করতাম। আমাকে তুমি ছোটবেলায় দেখেছো, কিন্তু তোমার হয়তো মনে নেই। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? দাদাবাবু মানে আপনাদের বাল্য বন্ধু দেবাশিস আমাকে বলেছিল যে কলকাতা থেকে ওনার একজন বন্ধু আসতে পারেন। আমি দুপুরে হোটেলে খেতে গিয়ে আপনাদের দেখে চিনতে পেরেছিলাম, কিন্তু ওখানে কিছু বলিনি, কারণ ওই গ্রামের লোকের মনে নিকুঞ্জ কুঠি নিয়ে একটা ভুল ধারণা রয়েছে। আর আমি দুবেলা ভৈরব মায়ের মন্দিরে পুজো করি, সেটাও গ্রামের লোকের জন্য মানে কেউ জানে না আর কি। তাই সাধারণ গ্রামবাসীদের মনে অনেক রকম গুজব রটে গেছে। উমানাথ বাবুর কথা শুনে কিছুটা আমরা স্বস্তি পেলাম। ওনার পিছনে পিছনে নিকুঞ্জ কুঠিরের দিকে আমরা এগোতে লাগলাম। নিচে আগাছা আর শুকনো পাতা মারিয়ে এক অদ্ভুত হরবোলায় বাগানের আলো আধারিতে তিনটে যেন ছায়ামূর্তি হেঁটে চলেছে। ওপারে গাছের মধ্যে অসংখ্য আম রয়েছে, মাটিতে অনেক আম পড়ে রয়েছে। পারমিতা মাঝে মাঝেই একটা দুটো আম কুড়িয়ে নিচ্ছে, এবং এর মধ্যে তার একটা খাওয়াও হয়ে গেছে। সে তো আম খাওয়ার পরে তার স্বাদ আর গন্ধ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। পারমিতাকে বললাম, আমি জানি এ বাগানের আম খেতে কেমন, আম্রপালি সেই স্বাদ আজও আমার মুখে লেগে রয়েছে। বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখে আমার মনে খটকা লাগলো। মনে মনে ভাবলাম, বাগানে যে পরিমাণ আম হয়েছে আর নিচে মাটিতে পড়ে নষ্ট হয়ে আছে, তার মানে এই বাগানের ভেতরে আর কেউ আসে না। আগে এই বাগানের আম বিক্রি করে বেশ মোটা টাকা দেবাশিসরা আয় করত, কিন্তু এখন যে অবস্থা, তার মানে এই বাগান ওরা আর রক্ষণাবেক্ষণ করতে পারেনি। তাহলে ওরা আর্থিক আর মানসিকভাবে কি পুরোই ভেঙে পড়েছে?
যদি দেবাশিসের মা বেঁচে থাকেন তাহলে উনি এই বয়সে কিছু করতে পারবেন না, সেটা স্বাভাবিক। কিন্তু দেবাশিস, ও তো আমারই বয়সী। যতদূর মনে আছে ও অতটা অলসও ছিল না। তাহলে ও কি শারীরিকভাবে অসুস্থ? ওকে কেউ দেখান নেই? মনে হয় দেবাশিস বিয়েও করেনি। নিকুঞ্জ কুঠি আর মায়ের মন্দির কি এখন আদৌ ঠিকঠাক রয়েছে? মনের মধ্যে এরকম অজস্র প্রশ্নের হজ ও বড় ল নিয়ে হাঁটতে লাগলাম। তার উপরে এই হোটেলে ভদ্রলোকের কথা বারবার মনে পড়তে লাগলো। তাহলে ওই লোকটাই কি ঠিক বলছে? নিকুঞ্জ কুঠি এখন... উমানাথবাবু প্রথমে যাও বা একটু কথা বলছিলেন, প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। এখন দেখছি নিকুঞ্জ কুঠি ক্রমশ যত এগিয়ে আসছে ততই উনি চুপ হয়ে যাচ্ছেন। দেবাশিসের মায়ের ব্যাপারে কিছু প্রশ্ন করলে তার কোনো উত্তরই দিচ্ছেন না। উনি কানে কম শোনেন কি না সেইটাও ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, পারমিতা ওদিকে আম কুড়োনোর পাশাপাশি ছবি তুলতেও বেশ মগ্ন। আরও মিনিট 10 হাঁটার পরে অবশেষে দৃশ্যমান হলো নিকুঞ্জ কুঠি। তার সাথে দেখতে পেলাম সেই বড় পুকুর আর পুকুরের সংলগ্ন ঘাটের পাশে ভৈরবী মায়ের মন্দির। মনের সব ভুল ধারণা নিমেষে ভেঙে গেল। সত্যি মানুষজন নিজের মনোরঞ্জনের স্বার্থে কিভাবে গুজব রটিয়ে বেড়ায়। হ্যাঁ, নিকুঞ্জ কুঠি ঠিক যেন আগের মতনই রয়েছে, যেরকম আমি শেষবার দেখেছিলাম ঠিক সেরকম। আশ্চর্যের বিষয় এই যে বাড়িটা এত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে যে সেদিনে নিকুঞ্জ কুঠির সাথে আজকের ইমারতে যেন কোনো তফাতই খুঁজে পাচ্ছি না। পারমিতাও দেখে তাজ্জব বনে গেছে। সে এগিয়ে গিয়ে ঘুরে ঘুরে মোবাইলে যত পারল ছবি তুলে নিল। দূর থেকে খেয়াল করলাম বাড়ির সদরের দরজাটা বন্ধ রয়েছে। হতে পারে দেবাশিস আর ওর মা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছে। সবে তো বিকেল হলো, হয়তো একটু পরে ঘুম থেকে উঠবে। আমি পেছনে ফিরে দেখি উমানাথবাবু ইতিমধ্যে ভৈরবী মায়ের মন্দিরের দিকে হাঁটা দিয়েছেন। আমি পারমিতাকে হেঁকে বললাম, ওরা হয়তো ভেতরে ঘুমোচ্ছে। আগে চলো মন্দিরে ঘুরে আসি, তারপর পুকুরের চারপাশটা ঘুরে ওদেরকে ডেকে নিকুঞ্জ কুঠির ভেতরে যাব। পারমিতা আমার কাছে আসতেই ওকে নিয়ে মন্দিরের দিকে হাঁটা লাগালাম। আয়ানের সাথে ফোনে কথা হলো? আমি ছেলের কথা জিজ্ঞাসা করতেই পারমিতা বলল, হ্যাঁ, দুবার আমি ওর মামার মোবাইলে ফোন করলাম। সে এখন গেম খেলতে ব্যস্ত। তারপর আমার মায়ের সাথে কথা বললাম। বলছে সকাল থেকে ছেলে নাকি পুরো বাড়িতে দাপাদাপি করে বেড়াচ্ছে। আচ্ছা, তোমার মাকে ফোন করেছিলে? হ্যাঁ, ওই হোটেল থেকে বেরিয়ে একবার করেছিলাম। মাসি ফোনটা ধরেছিল, বলল দুপুরে খেয়ে ঘুমোচ্ছে। আমরা কোথায় জিজ্ঞেস করছিল আমি এখনো কিছু বলিনি, বললাম ফিরে জানাবো। মাসির পেটে এমনিতেই কোনো কথা থাকে না। যদি বাঁকুড়া এসেছি মা শোনে তাহলে ধরেই নেবে আমরা নিকুঞ্জ কুঠিতে এসেছি, তখন অযথা টেনশন করবে। আমাদের কথোপকথনের মাঝেই আমরা ভৈরবী মায়ের মন্দিরের সামনে এসে হাজির হলাম। মন্দিরের সামনে চাতালে আর সিঁড়িটা দেখে আমার সেদিনে কথাটা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল। ঠিক এই জায়গাতে আমি ঠাকুরদাকে রক্তাক্ত সংজ্ঞাহীন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম। মন্দিরের ভেতরে মায়ের মূর্তি দেখে কিছুটা অবাক হয়ে গেলাম। মায়ের গায়ে কোনো গয়না নেই কেন? দেখে মনে হলো দীর্ঘকাল মাকে স্নান করানো হয় না। মূর্তিটাও ভালো করে পরিষ্কার করা হয়নি। মন্দিরের বাইরের অবস্থাও ততই বছর। দরজাটাও ভাঙা। মন্দিরের চূড়োর সাথে দেওয়ালের অনেকটা অংশ জুড়ে ফাটল ধরেছে। সেখান থেকে বট অসত্যের চারা বেরিয়ে রয়েছে। নিকুঞ্জ কুঠি যেরকম পরিপাটি রয়েছে, এই মন্দির, পুকুর ঘাট, সাথে আমবাগান, এইসবের মধ্যে রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট হয়েছে। শঙ্খনীনাথ এখনো রয়েছে? আমার প্রশ্ন শুনে উমানাথবাবু বেশ অবাক হয়ে গেলেন। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন, শুধু এটাই রয়ে গেছে এবং শঙ্খনীনাথ এখন একমাত্র মুক্তির পথ। ওনার শেষ কথাটার মানে ঠিক বুঝলাম না।
শঙ্খনীনাথ হাতে নিয়ে উমানাথবাবু তুলে ধরতেই সেই অতীতের ছবিটা চোখের সামনে ভেসে উঠল। শঙ্খের গায়ে ময়লা জমে কালো ছোপ পড়লেও শঙ্খনীনাথে বাঁধানো সোনার উজ্জ্বলতা আজও একই রকম আছে। পারমিতা শঙ্খটা হাতে নিয়ে কটা ছবি তুলে নিল, তারপরে সেটা আবার উমানাথবাবুকে ফেরত দিল। তারপরে আমি পারমিতাকে বললাম, এর আওয়াজ শুনলে বুঝবে কম্পন আর তার তীব্রতার মাত্রা কত হতে পারে। তারপরে উমানাথবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখানে মা ছেলে ছাড়া আর কেউ থাকে না? মানে ওই বাগানের মালি, লেঠেল, দারোয়ান বা বাড়ির ভিতরে কোনো পরিচারক বা অন্যান্য? উমানাথবাবু কথার মাঝেই হঠাৎই বলে উঠলেন, আপনারা এবারে বাড়ির অন্দরমহল থেকে ঘুরে আসুন। খানিক পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। এখানে কোনো আলোর ব্যবস্থা নেই। তার উপরে আজকে অমাবস্যা তিথি। মোমবাতি জেলে কোনো রকমে কাজ সারতে হবে। এই মন্দিরের দ্বার সবসময় খোলাই থাকে, আর মায়ের মূর্তির ডান দিকের দেওয়ালে কুলুঙ্গির মধ্যে শঙ্খনীনাদ রাখা থাকবে। আপনারা যদি চান পরে এসে আরেকবার দেখতে পারেন। উমানাথবাবুর কথা শুনে বাম হাতে ঘড়িতে দেখলাম 5:30 বেজে গেছে। আমি পারমিতাকে বললাম, চলো এবার বাড়ির ভেতরে যাই, না হলে ফিরতে আবার দেরি হয়ে যাবে। এখানে ইলেকট্রিকের কিন্তু কোনো ভরসা নেই, যখন তখন লোডশেডিং হয়, আবার কোনো দিন আসেও না। যখন গ্রাম ছেড়েছিলাম তখন পুরো গ্রামের মধ্যে শুধু নিকুঞ্জকুঠি আর ওই মন্দিরে বিদ্যুৎ সংযোগ ছিল। সেই সময় আমবাগানের ওপর দিয়ে যে ইলেকট্রিসিটির তারগুলো ছিল সেগুলোও কিন্তু আজ আর চোখে পড়ল না। আমার কথাগুলো শোনার পরে পারমিতার মুখটা দেখলাম শুকিয়ে গেছে। কারণ সন্ধেবেলা কারেন্ট না থাকলে অন্ধকারে এখানে থাকা অসম্ভব হয়ে উঠবে। তাই আমরা আর এক মুহূর্ত দেরি না করে মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে নিকুঞ্জ কুঠিরের সামনে গিয়ে দেখতে পেলাম যে সদর দরজা ইতিমধ্যে কেউ যেন খুলে দিয়েছে। আর একটু কাছে যেতে লক্ষ্য করলাম দরজার ওপারে বাড়ির ভেতরটা বেশ অন্ধকার। আচমকা ভেতর থেকে একটা মানুষের গলার আওয়াজ প্রতিধ্বনি হয়ে বেরিয়ে এলো। আমি স্পষ্ট শুনতে পেলাম, মা, আমি থানা থেকে ঘুরে আসছি। দেখি ডাকাতগুলো আর ঠাকুরমশাইয়ের খুনি ধরা পড়লো কিনা। গলার স্বরটা ভীষণ চেনা লাগলো। কোনো 18-19 বছরের ছেলের গলা। কথাটা শোনার ঠিক পর মুহূর্তে খেয়াল করলাম একজন রোগা মাঝবয়সী ভদ্রলোক সদর দরজার ঠিক পাশে এসে দাঁড়িয়েছে। লোকটি কখন যে ভেতর থেকে বাইরে এলো বুঝতেই পারলাম না। মুখে প্রায় দিন-7 খাঁচা পাকা দাড়ি, চোখ দুটো যেন কোটরে বসে গেছে। পরনে পোশাকও বেশ নোংরা। চেহারা দেখে মনে হচ্ছে 4-5 দিন না খেয়ে রয়েছে। কিরে শুভঙ্কর, এমন করে কি দেখছিস? আমায় চিনতে পারছিস না? আমি দেবাশিস। গলাটা শোনার পরে একটা খটকা লাগলো। কি ব্যাপার? একটু আগে যে গলা ভেতর থেকে পেলাম আর এখন এনার যে গলা শুনতে পাচ্ছি, দুটোর মধ্যে কোনো মিল নেই কেন? প্রশ্নটা মনে আসতেই দেবাশিস ভাঙা গলায় আবার বলে ওঠে, আসলে বুঝতেই পারছিস, আমি একা মানুষ। মা তো পুরোপুরি শয্যাশায়ী। তার উপরে আমাদের আর্থিক অবস্থা এখন খুবই শোচনীয়। তাই ঠিক করে দুবেলা খাওয়াও জোটে না। কথাগুলো শোনার পরে মনটা খারাপ হয়ে গেল। যতই হোক একসময় তারা গ্রামের সবচেয়ে ধনী পরিবার ছিল, আর সেই বাড়ির ছেলের এখন এই অবস্থা হয়েছে। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক সেই সময় দেবাশিস বলে উঠল, ভেতরে চল, তারপর কথা হবে। বৌদির সাথেও আলাপ করাবো। মা তোদের দেখলে ভীষণ খুশি হবে। তোমরা আগে চলো, তারপর আমি ঢুকছি। দেবাশিস তারপরে পারমিতার দিকে তাকিয়ে বলল, আমাকে মেরে গাছের সাথে ঝুলিয়ে দিলি, তাই তো? দেবাশিসের কথা মতো
সদর দরজা দিয়ে পারমিতা আগে বাড়ির অন্তর্মহলে ঢুকল। তারপরে আমি এবং আমার পেছনে আচমকা তরাম শব্দে দরজাটা বন্ধ হয়ে গেল। দুজনে মিলে অনেকক্ষণ ধরে চেষ্টা করেও দরজাটা ভেতর থেকে খুলতে পারলাম না কিছুটা, কারণ বাইরে থেকে সেটা আটকানো হয়েছে। আমি চিৎকার করতে লাগলাম, দেবাশিস, এই দেবাশিস, দরজা বন্ধ করলি কেন রে? খুলে দে, আমরা বাইরে যাব। এই দেবাশিস,